আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 52। যুদ্ধ শেষ। অবশেষে ফিওনা আর জ্যাসপারের দীর্ঘ সংগ্রামের অবসান ঘটেছে। তারা এখন একত্রে ফিরে এসেছে সেই গ্রাম থেকে। তবে এখনও তারা ভেনাসে ফিরে যায়নি, কেননা পৃথিবীতে শেষবারের মতো একজন প্রিয় অতি আপন মানুষের সাথে দেখা করতে হবে, তাকেও বিদায় জানাতে হবে। বেইজিং শহরের সীমানায়, যেখানে ঠান্ডা বাতাসে জ্যোৎস্না নেমে আসে, সেখানেই অবস্থিত ফিওনার গ্র্যান্ডপা চেনসিংয়ের বসতভবন। চেনসিং ফিওনার নানা। ফিওনার সামনে দাঁড়িয়ে তিনি অনেক কিছু বলার চেষ্টা করেন, কিন্তু চোখের জল আর কণ্ঠে নীরবতা ছাড়া আর কিছুই থাকে না। তার চুল আজ ধূসর, কাঁধে সময়ের ভার। ফিওনা চুপচাপ এগিয়ে যায়, তার হাত ধরে। শুধু ক্লান্ত ভালোবাসা আর একটি কথা, তুমি আমার জন্য অনেক করেছো জীবনে গ্র্যান্ডপা। আমি কোনোদিনও তোমার এই প্রতিদান দিতে পারবো না। সারা জীবন আমাকে আগলে রেখেছ, আজ দেখো তোমার সেই ছোট্ট ফিওনার কোলেও আরেকটা প্রাণ এসেছে। চেনসিং শিশুটিকে দেখে স্থবির হয়ে যান। সে যেন ফিওনার মতোই, আবার জ্যাসপারের প্রতিচ্ছবিও। চোখের মধ্যে এক অপূর্ব সবুজ বাদামি ঝলক, ঠোঁটে খয়েরি কমলা রেখা। চেনসিং শিশুটির মাথায় হাত রাখেন আর হাত বুলিয়ে দিয়ে বলেন, এই শিশুটি ভবিষ্যতে এক নতুন ইতিহাস গড়বে। আমার আশীর্বাদ থাকলো তোমাদের ওপর। সারা জীবন এভাবেই সুখে থাকো তোমরা, আর কোনো বিপদ যেন তোমাদের ছুঁতে না পারে। দীর্ঘ যাত্রার পরে জ্যাসপার, ফিওনা আর তাদের সন্তান সহ ভেনাসে ফেরা মাত্রই এলড্রা রাজ্যের আকাশ যেন নতুন করে দীপ্তি ছড়ালো। জ্যাসপার ফেরার আগে ইমেল করে জানিয়ে রেখেছিল, তারা ফেরার সাথে সাথে আয়োজন শুরু হয়। আগে থেকেই আয়োজন প্ল্যানিং করা ছিল। এলড্রা রাজ্য জুড়ে বাজতে শুরু করলো রৌদ্রস্নাত ধ্বনি, যেন প্রতিটি ফুল, প্রতিটি পাহাড়, প্রতিটি সুবাসও বুঝে গিয়েছে নতুন এক জীবন এসেছে, নতুন এক অধ্যায় শুরু হয়েছে। ফিওনা আর জ্যাসপার প্রাসাদের সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতেই দুপাশে ড্রাগন সেনারা মাথা নত করে সম্বোধন জানায়। আকাশ থেকে রঙিন আলোক রেখা নেমে আসে আর এক মিষ্টি সুর বাজে রাজসিংহাসনের প্রাঙ্গণে। সেই মুহূর্তে ফিওনার কোলে থাকে তাদের নবজাত সন্তান। তার চোখ দুটো এক অলৌকিক মিশ্রণে সবুজ আর বাদামির জ্বলজ্বলে আলোয় ছড়ায়। নাক জ্যাসপারের মতো তীক্ষ্ণ, আর ঠোঁটে লেগে থাকা সেই অনাবিল কোমলতা, যা যেন ফিওনার হৃদয়ের স্পর্শ বয়ে আনে। প্রাসাদে সাজানো হয় শিশুর স্বাগত অনুষ্ঠান। এটি কেবল এক অভ্যর্থনা নয়, এক মহাযজ্ঞ। রাজকীয় প্রথা আর আধুনিক অভিজাত্যের মিশেলে গড়ে ওঠে এক অনন্য আয়োজন। প্রবেশপথের দুপাশে ঝুলিয়ে রাখা হয় সোনালি রেশমি ব্যানার, যেখানে বর্ণময় ক্যালিগ্রাফিতে লেখা, স্বাগতম নূতন উত্তরাধিকারীকে। মূল সভাকক্ষে বসানো হয় শিশুর জন্য বিশেষভাবে নির্মিত একটি দোলনা, যেটি তৈরি হয়েছে কোহিনূর হীরা আর নানা রকম ডায়মন্ড, এমিথিস্ট আর নীলচে টোপাজ পাথরের তৈরি। ড্রাগন আকারের দোলনার মাথায় খোদাই করা এলড্রা রাজ্যের প্রতীক। দোলনার মাথায় সোনার মুকুট খচিত, আর তার পাশে রাখা হয়েছে একটি ছোট্ট রাজমুকুট, যেটি নতুন ছোট্ট প্রিন্সের জন্য তৈরি করেছেন ড্রাকনিস নিজেই। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল জ্যোতির্ময় হাঁটার রাস্তা, একটি লম্বা স্ফটিক পথ, যেটি শিশুকে কোলে নিয়ে ফিওনা আর জ্যাসপার হেঁটে যায় আলোর মাঝ দিয়ে, ঠিক যেমন তারা পেরিয়ে এসেছে অন্ধকার, যুদ্ধ আর মৃত্যু থেকে আসার রাস্তা। পাশে বসে থাকা অতিথিরা উঠে দাঁড়ান, মাথা নত করেন। রাজা ড্রাকনিস কোমর বাঁধা রাজরূপে, মুখে অশ্রু রেখা, শিশুর কপালে চুমু খেয়ে বলেন, আজ এলড্রা রাজ্য আবার জীবিত হয়েছে। রাজসভায় একে একে প্রবেশ করলেন আমন্ত্রিতরা। প্রথমেই এলেন ফিওনার মা লিয়ারা। তার চোখে জল, মুখে হাসি, আর দুই হাতে বহুমূল্য উপহার। তার পরনে ছিল রূপালী সিল্কের সাজ, কানে প্রাচীন ফ্লোরাস রাজ্যের পান্না কুণ্ডল। তিনি এগিয়ে এলেন শিশুর কাছে, হালকা করে কোলে তুলে নিলেন। তারপর ফিওনার দিকে তাকিয়ে বললেন, আজ বুঝি তুমি কেবল আমার মেয়ে নও, এক রাজ্যের মা হয়ে উঠেছ। তিনি শিশুর জন্য এনেছিলেন এক জলজলে সোনার লকেট, যার মধ্যে ছিল ভেনাসের সবচেয়ে দামি পাথর বসানো। এরপর প্রবেশ করলেন রাজা জারেন, ফ্লোরাস রাজ্যের শ্রদ্ধেয় শাসক।
ফ্লোরাস রাজ্যের রাজা জারেন শিশুটিকে উপহার দেন এক প্রাচীন নীলাভ বলয়, যেটি নাকি একসময় ফ্লোরাস রাজ্যের তার গলার অলংকার ছিল। সাথে এসেছে এলিসাও। সে শিশুটিকে হাতে তুলে নিয়ে বলল, ও তো দেখতে একেবারে রাজপুত্রের মতো হয়েছে, কিভাবে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে সব বুঝতে পারছে ও আমাদের কথা। ডক্টর অগ্নেস তার নিজস্ব উদ্ভাবিত সোনার কৌটোয় রাখেন শিশুর জন্য এক স্নেহের প্রতীক। এটি ছোট্ট লাল আলো যা শিশুর ঘুম রক্ষা করবে আর তার চেতনায় জ্ঞানের বীজ বপন করবে। অনুষ্ঠান শেষ হয় আকাশের নাম লেখানোর পর্ব। ফিওনা শিশুর নাম উচ্চারণ করেন আকাশের দিকে তাকিয়ে। তখনই পুরো রাজ্যের উপর সোনালি এক অক্ষরে ভেসে ওঠে সেই নাম, জ্যাফিয়ন অরিজিন। এলড্রা প্রাসাদের টাওয়ারের উপর থেকে উড়ে যায় সাদা রেশমের পতাকা, আর সেই পতাকায় লেখা থাকে নতুন সূর্যোদয়, নতুন রক্ত, নতুন এক রাজত্বের শুরু। প্রাসাদ জুড়ে তখন গান, ধূপ, আলো আর প্রার্থনার মিশ্র সুর। রান্নাঘরে চলছে ভেনাসের খাবারের অপূর্ব আয়োজন। জলপাই, তেল ও পেঁয়াজ দিয়ে রান্না করা মাছ, তুলসীর রস দিয়ে তৈরি স্যুপ আর বিশেষ আগুনে বেক করা মিষ্টি। ফিওনা দাঁড়িয়ে আছে চোখে এক অপূর্ব দীপ্তি নিয়ে। সে মনে মনে ভাবল, আজ যা কিছু পেলাম তা হয়তো বহু জন্মের ফল, কিন্তু আজকের সব থেকে বড় প্রাপ্তি এই ছোট্ট প্রাণটা। সকাল গড়িয়ে মধ্যাহ্ন। এলড্রা প্রাসাদের রাজকক্ষ আজ কোনো দৈনন্দিন কক্ষ নয়, এ যেন ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা কোনো মুহূর্ত। প্রথমে এগিয়ে আসে থারিনিয়াস, চোখে ক্লান্তির রেখা থাকলেও মুখে প্রশান্তির হাসি। সে শিশুটিকে কোলে তুলে নেয় ধীরে, যেন ভেঙে না ফেলে এই ছোট্ট বিস্ময়। একদিন তুমি ঠিক জানবে কতখানি রক্ত ঝরেছে তোমাকে আগলে রাখার জন্য, সে বলল নিচু কণ্ঠে। তার দেওয়া উপহার ছিল একজোড়া রত্নখচিত ড্রাগন চেইন, যা শুধু অলংকার নয়, রক্ষা কবচ। তারপর আসে সিলভা, চোখে আনন্দ, হাতে এক কাচের বোতলে তরল চাঁদের আলো ধরিয়ে এনেছেন। এটা তোমার ঘুম রাখবে স্নিগ্ধতা আর চোখে রাখবে স্বপ্ন। সে শিশুকে বুকের কাছে ধরে নিয়ে কিছু মুহূর্ত রাখে, চোখে এক মাতৃ স্নেহের ছায়া যাকে কোনো নাম দেওয়া যায় না। থিরিয়ান আসে আহত শরীরে। সে বলে, তোমার জন্মের আনন্দে আমার ব্যথাও মধুর হয়ে গিয়েছে। সে উপহার দিল নিজের হাতে আঁকা একটি চিত্রপট, যেখানে আঁকা ছিল শিশুর ভবিষ্যৎ, ডানায় ডানায় উড়ে চলা এক যুবরাজ, ভবিষ্যতের রক্ষা কবচ। আলবিরা হাসি মুখে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি রূপ ধরে এসেছে। সে উপহার দেয় একজোড়া ডায়মন্ড দিয়ে তৈরি জুতো, মৃদু কোমল, আর প্রতিটি পায়ে দেবে রাজকীয় গর্বের স্পর্শ। তারপর আসে অ্যাকোয়ারা। সে শিশুর হাতে রাখে একটি ছোট্ট কাচের রথ। সে বলল, যেদিন তুমি প্রথম কথা বলবে সেদিন এই খেলনার ভেতরে বেজে উঠবে শব্দ, তোমার প্রথম বাক্য স্মরণ করিয়ে দেবে সবাইকে। অবশেষে লিউঝান শিশুকে দেখে চোখ নরম হয়ে আসে। সে উপহার দেয় একটি ছোট্ট ক্ষুদ্র তরবারি, খাঁটি গ্রাভাইট দিয়ে তৈরি, যা একদিন তার বয়সন্ধিতে কাজে দেবে প্রতীক হিসেবে। নিজেকে কখনো দুর্বল ভাববে না, এই তরবারি তোমার সাহসের ছায়া হবে। সে বলে, মাথায় ছোট্ট একটি চুমু রাখে শিশুর। সবাই একে একে শিশুকে কোলে নেয়, আলতো করে ধরে, চোখ দিয়ে দেখে নিজের আগামীকাল। আর তখন জ্যাসপার এগিয়ে আসে, ফিওনার পাশে দাঁড়িয়ে দু হাতে তুলে নেয় সন্তানকে। তার চোখ জলজল করে ওঠে, চোখে অদ্ভুত এক কৃতজ্ঞতা, ভেনাসের প্রতি, পৃথিবীর প্রতি আর ফিওনার প্রতি। সে ধীরে ধীরে দোলনায় শুইয়ে দেয় ছোট্ট রাজপুত্রকে। তারপর হাতে মুকুটটি তোলে, যেটি তৈরি হয়েছিল দামি হিরে আর প্লাটিনাম দিয়ে, সাথে দুনিয়ার সবচেয়ে দামি পাথর, যেটি আজ শুধুই দামের নয়, ঐতিহ্য আর দায়িত্বের প্রতীক। জ্যাসপার শিশুর মাথায় আলতো করে মুকুট পরিয়ে দেয়, সাথে বলে, এই মুকুট শুধু শক্তির নয়, এই মুকুট ভালোবাসার, ত্যাগ আর ইতিহাসের ধারক। আর তখন পুরো কক্ষের মানুষ দাঁড়িয়ে উঠে করতালিতে ভরিয়ে দেয় আকাশ। রাত গভীর, রাজপ্রাসাদের আলো নিভে এসেছে ধীরে ধীরে। কেবল রাজপুত্রের দোলনায় ছোট্ট নিঃশব্দে শব্দ যেন সুরের মতো ভেসে আসে ঘর জুড়ে। অতিথিরা বিদায় নিয়েছে। ডক্টর অগ্নিস, রাজা জারেন, প্রিন্সেস অ্যালিসা সবাই ফিরে গিয়েছেন নিজের রাজ্যে। শুধু থেকে গিয়েছে ফিওনার মা লিয়েরা।
এমন এক সন্ধ্যা যা উৎসবের জোয়ার শেষ রেখে যায় নীরবতার ঢেউয়ে। এমন সময় ফিওনা জানতে পারে ভেনাসে এই কয়দিন যে কঠোর যুদ্ধ চলেছিল তা কেবল এল্ডার পতাকা রক্ষার জন্য না, ছিল এক প্রবল ব্যক্তিগত যুদ্ধ যার উৎস ছিল আর্ডন। আর্ডন, সেই নামটি যেন ঝড় তুলে ফেলে ফিওনার বুকে। আরও ভয়াবহ সত্য, সে আবার ফিরেছে, পুনর্জন্মে এসেছে আর্কন রূপে। ফিওনার বুকের ভেতর যেন মুহূর্তে জমে গেল। স্মৃতির অতল থেকে উঠে এলো সেই নিষ্ঠুর কালো অতীত। 100 বছর আগের ভেনাস। কায়রা তখন ছিল মাত্র 4 বছরের, তার মায়ের মৃত্যুর পর। কেউ তাকে বলেছিল তোমার মা অজানা অসুখে মারা গিয়েছেন, কিন্তু কায়রার মন বলেছিল কিছু ঠিক ছিল না। তাদের প্রাসাদে সেই দিন প্রথম পা রেখেছিল এক সাধারণ বংশের ড্রাগন নারী, যার হাত ধরা ছিল এক 10 বছরের ছেলে আর্ডন। ফিওনার মনে পড়ে সেই চাহনি। ছোট্ট বয়স হলেও সেই চোখের শীতল বিদ্বেষ ভোলা যায় না। আর্ডন ছোট থেকেই কায়রাকে অপছন্দ করত। তার উজ্জ্বলতা, তার সম্ভ্রান্ত রক্ত, তার ভবিষ্যৎ সবকিছুই যেন তাকে আহত করত প্রতিনিয়ত। কিন্তু হিংসা তখনই বিষ হয়ে ওঠে যখন রাজা ঘোষণা দেন, এই রাজ্য, এই সাম্রাজ্য আমার কন্যা কায়রার নামে উৎসর্গিত হবে। সেদিন থেকেই আর্ডনের হৃদয়ে জন্ম নেয় ষড়যন্ত্র। সে কেবল কায়রার ভবিষ্যৎই কেড়ে নিতে চায়নি, সে চেয়েছিল তাকে বিশ্ব থেকে মুছে ফেলতে। ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে এখন আগুন। তুমি ফিরেছ আর্ডন, এবার কি ভেবেছ? আমি সেই দুর্বল 4 বছরের মেয়ে? তুমি ভেবেছিলে আমাকে মেরে ফেলে তুমি জিতে গিয়েছ, কিন্তু আমি ফিরে এসেছি। আর এবার আমি কেবল কায়রা নয়, আমি এলড্রা রাজ্যের রানী, এবং আমি এবার তোমার বিচার করব। আমি তোমাকে শাস্তি দেব এই জন্মে। চোখে জল ছিল না ফিওনার, ছিল কেবল রক্তমাখা অতীতের শপথ। রাত গভীর, এলড্রা প্রাসাদ নিস্তব্ধ, তবুও এক কক্ষের দরজা খোলা হয় নিঃশব্দে। ফিওনা আস্তে আস্তে উঠে দাঁড়ায়, বাচ্চার পাশে চোখ রাখে শেষবারের মতো, তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। সবার অগোচরে সে পৌঁছে যায় প্রাসাদের পেছনে পুরনো একটি গোপন দরজা। সেই দরজা যা হয়তো বহু শতাব্দী ধরে খোলা হয়নি, কিন্তু আজ সেই দরজা তার প্রতিশোধের পথ। তার চুল বোনা আগুনের রঙা এক ফিতায়, কোমরে বাঁধা ছোট্ট অস্ত্রের বেল্ট, আর হৃদয়ে পুঞ্জীভূত এক শতবর্ষের রক্ত রক্ষার প্রতিজ্ঞা। ফিওনা জানে কোথায় গেলে আর্ডনকে পাওয়া যাবে। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে বাদামি আলো। সে রূপান্তরিত হয় নিজের আসল রূপে, এক বাদামি ড্রাগন যার চোখে জ্বলছে ক্রোধ। আকাশের বুক চেড়ে সে উঠে যায়, গন্তব্য সেই পাহাড় যেখান থেকে একদিন পড়ে গিয়ে শেষ হয়েছিল তার আগের জন্ম। সেই পাহাড় যেখান থেকে তাকে ঠেলে দিয়েছিল এক বিশ্বাসঘাতক, তার সৎ ভাই আর্ডন। পাহাড়ে পৌঁছে সে ডানা মেলে নামে, চারিদিকে নীরব, বাতাস কাঁপছে। এক সময় সে সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে ওঠে, আর্ডন, আমি জানি তুমি মরনি, তুমি মরতে পারো না, কারণ তোমার মৃত্যু আমার হাতে লেখা এই জন্মে। তার গলা কাঁপছে, কিন্তু চোখ স্থির। 100 বছর আগে সে ছিল কায়রা, আজ সেই ফিওনা, কিন্তু প্রতিশোধ, সেটা কি আগের মতোই জ্বলন্ত? পাহাড়ের প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, নীরবতার মাঝে কিছু একটার গর্জন হয়তো সাড়া দিচ্ছে। পাহাড়ের পাথুরে মাটিতে দাঁড়িয়ে ফিওনা চোখ মেলে তাকায়। তাকে অবাক করেনি সেই আগমন। ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন, কালো চুল, রক্তমাখা চোখ, ঠোঁটে অদ্ভুত এক হাসি, চোখে হিংস্র আত্মবিশ্বাস। আর্ডন। সে এখন অর্কন নামে পরিচিত, এক নতুন মুখ, কিন্তু সেই পুরনো ছায়া। সে থামে না, সোজা এসে দাঁড়ায় ফিওনার সামনে। তার মুখে ঝলকানি হাসি, যেন পুরো মৃত্যুপুরী তার কণ্ঠে। উফ, কত বছর হয়ে গেল, প্রায় 100 বছর, তাই না? অবশেষে আমার প্রিয় বোনটিকে দেখতে পারলাম। আগের জন্মে তুমি ছিলে কায়রা, এই জন্মে তুমি ফিওনা, আবারও রাজকন্যা, আবারও রাজ্য তোমার পায়ের নিচে। কিন্তু একটাই প্রশ্ন, কেন? তুমিও মানবী রূপে ছিলে পৃথিবীতে, তাহলে কেন আবার ড্রাগন রূপে ফিরে এলে ভেনাসে? তোমার তো ওই পৃথিবীতেই থেকে যাওয়ার কথা ছিল। আর আমি এবারও কিছুই পেলাম না। আগের জন্মেও আমি ছিলাম শুধু নামেই রাজপুত্র, এবারও আমি পুরো ভেনাসের প্রিন্স হতে পারিনি। ফিওনা চুপ, তার ঠোঁট কঠিনভাবে সোজা। তারপর ধীরে ধীরে বলে, তুমি ভুল করছো আর্ডন, আগের জন্মে তুমি কিছু পাওয়ার অধিকারী ছিলে না,
কারণ তুমি ছিলে আমার বাবার রক্তের নয়, আমার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান মাত্র। আমার বাবা ফ্লোরেক্সিয়া রাজ্যের রাজা, তোমাকে গ্রহণ করেছিল, ভালোবাসায় বুক পেতে দিয়েছিল, কিন্তু তুমি সেই ভালোবাসার প্রতিদান দিলে বিশ্বাসঘাতকতা দিয়ে। আমার মাকে বিষ খাইয়ে হত্যা করেছিল তোমার মা, আর তারপরে একমাত্র উত্তরাধিকারিণী আমাকেও পাহাড়ে এনে হত্যা করেছ তুমি। তুমি জানো আরডান, আমার মৃত্যু তোমার পরিকল্পনার অংশ ছিল, কিন্তু নিয়তি তোমার থেকেও বড়। আমি মরিনি, আমি আবার ফিরে এসেছি, আর আজ আমি তোমাকে শেষ করতে এসেছি। আরডনের চোখ ক্ষীণ বিস্ময়, তবে তা মুহূর্তেই ঘৃণায় পরিণত হয়। তুমি জানো না আমি কে হয়েছি ফিওনা? আমি এখন অর্কন, শুধু এক রাজ্যের নয়, গোটা ভেনাসের রাজ্যের ছায়া। আমাকে শেষ করা এত সহজ না। ফিওনা তীব্রভাবে এগিয়ে আসে, চোখে জ্বলছে আগুন। তুমি যেই হও না কেন, আজ তোমার রক্ত দিয়ে আমি আমার রাজ্যের ইতিহাস পরিষ্কার করব। আমি কায়রা নই, আমি সেই মেয়ে যার চোখের সামনে মা মরেছে, যার রক্তে শতাব্দীর প্রতিশোধের আগুন ধীরে ধীরে পুড়েছে। আজ তুমি মরবে আরডান, আমার হাতে, এই জন্মে। আরডান হাসে, তার চোখে চ্যালেঞ্জ। আকাশের গর্জন যেন এই দুই ভাই বোনের যুদ্ধের দামামা বাজায়। একপাশে ফিওনা, নিঃশব্দ শক্তি, দায়িত্বের প্রতিচ্ছবি; অন্য পাশে আরডন, ঘৃণার আগুন, আত্মগম্ভীরতায় ছায়া। তলোয়ার বের হয়, আগামী মুহূর্তে আগুন আর রক্তে ভেসে যাবে সেই পাহাড়। পাহাড়ের শীর্ষ, রাত গভীর, শুধু বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আগুনের ফিসফাস আর হৃদয়ের শ্বাস। ফিওনা আর আরডান একে অপরকে দেখছে, যেন শতাব্দীর জমে থাকা শত্রুতা আজ ফেটে বের হবে। আরডান প্রথমে রূপ বদলায়, তার শরীর আগুনে জ্বলে ওঠে, ড্রাগনের আকৃতি নেয়, গা ধূসর, চোখ জোড়া, রক্তাভ, টানা ছড়ানো। ফিওনা তখন চোখ বন্ধ করে শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল রূপ, বাদামি ড্রাগনের আগুন মাখা শক্তি। এটা শুধু যুদ্ধ নয়, এটা একটা প্রলয়। দুজনে আকাশে উড়ে যায় মুখোমুখি। পাহাড় গর্জে ওঠে ফিওনার প্রথম আঘাতে, তার ডানার ঝাপটায় বায়ু চিরে দেয়। আরডান পাল্টা জবাব দেয় তার জ্বলন্ত নিঃশ্বাসে। একা আকাশ যেন এদের ওজন টানতে হিমশিম খায়। ফিওনার বাদামি আশের আলোর ঝলক, আরডনের ধূসর আশের ছায়ায় থাবা। কখনো গর্জন, কখনো থাবায়, কখনো পাথর ছুঁড়ে, কখনো আগুন বর্ষণ করে তারা লড়তে থাকে। শেষে ফিওনা তার শক্তি সীমা ছাড়িয়ে একটা আকাশভেদী তেজি নিক্ষেপ করে, যা আরডানকে মাটিতে ফেলতে বাধ্য করে। দুজনে ড্রাগন রূপ থেকে ধীরে ধীরে রূপান্তরিত হয় মানব দেহে। ফিওনার হাতে চকচকে তরোয়াল, আরডনের হাতে কালো অস্ত্র, এক গোপন জাদুর খঞ্জর। তলোয়ার আর খঞ্জর একে অপরের সঙ্গে শব্দ করে ধাক্কা খায়। তুমি আমার ভাই ছিলে, ফিওনা বলল। তুমি সেই পরিচয় মুছে দিয়েছ বহু আগেই। আরডান হাসে, তুমি কখনোই আমার বোন ছিলে না, তুমি ছিলে বাধা আমার রাজ্য পাওয়ার পথে। সেটা আজ শেষ হবে। হঠাৎ ফিওনা পেছনে সরে এসে কোমর থেকে রিভলভার বের করে নেয়, একটি গুলি সোজা আরডানের হাঁটুতে। আরডান আর্তনাদ করে, তুমি ভেবেছিলে আমি শুধু দুর্বল রাজকন্যা, ভুলে গিয়েছ আমি একজন যোদ্ধাও। ফিওনার চোখে দহন। সে এগিয়ে আসে, দড়ি বের করে আনে, আরডানের গলায় পেঁচায়, তারপর টেনে হিস্ট্রি নিয়ে আসে পাহাড়ের কিনারায়। কানে ঘেঁষে বলে, 100 বছর আগে আমার বাবাকে হত্যা করে আমাকে পাহাড়ে মেরে ফেলেছিলে। আজ সেই পাহাড়েই তুমি মরবে, কিন্তু আমি তোমাকে যন্ত্রণা মৃত্যু দেব না, আমি তোমাকে দেব এক শান্তির মৃত্যু। কারণ যদি তুমি আমাকে না মেরে ফেলতে, তাহলে আমার পুনর্জন্ম হতো না, আর আমি তাহলে প্রিন্সকে পেতাম না। এই কারণটার কারণে তুমি আজ তাড়াতাড়ি মরে শান্তি পেলে। এরপর ফিওনা তার রিভলভার তাক করে, তারপর চুপচাপ ঠান্ডা গলায় একটি গুলি। আরডানের হৃৎপিণ্ড থেমে যায়, তাকে ঠেলে ফেলে দেওয়া হয় নিচে। শতবর্ষ আগে যেই পাহাড়ে ফিওনার মৃত্যু হয়েছিল, আজ সেখানে আরডানের শেষ পরিণতি। পাহাড়ের কিনারা এক কঠিন ইতিহাস শেষ করে ফিওনা দাঁড়ায়। তার চোখে আগুন নেই, শুধু এক ধরনের নীরব ক্লান্তি। হয়তো আত্মার ভিতরে থেকে একটা গর্জন থেমে গিয়েছে। তখনই এক হালকা বাতাস বইল, আর সেই বাতাসে ভেসে এলো এক চেনা সুগন্ধি। ফিওনা ঘুরে দাঁড়ায়, আর সামনে দাঁড়িয়ে আছে জ্যাসপার। তার কোলে রয়েছে ছোট্ট সেই প্রাণ, তাদের সন্তান, যার চোখে এখনো ভেনাসে কোনো হিংস্রতা ছোঁয়নি, যার মুখে শান্তি আর নিষ্পাপ কোমলতা। ফিওনার চোখ ভিজে আসে।
সে ছুটে যায় পাথুরে মাটি আর ক্ষতবিক্ষত ডানার ক্লান্তি ভুলে গিয়ে। জ্যাসপারের বুকে নিজেকে ছুড়ে দেয়। প্রিন্স, আমি আমাদের 100 বছরের শত্রুকে শেষ করে দিয়েছি। আমার ভাই আর্ডন আজ সত্যি শেষ হয়ে গিয়েছে। জ্যাসপার নীরবে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু গর্ব আর ভালোবাসার প্রশান্তি। তার এক হাতে ফিওনার কোমর, অন্য হাতে তাদের সন্তান। সে দুজনকে জড়িয়ে ধরে। তুমি শুধু আমার রানী নও ফিওনা, তুমি এই জগতের এক সাহসী নারী। আজ তুমি শুধু নিজেকে নয়, আমাদের ভবিষ্যৎকেও রক্ষা করেছ। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। শুধু 3টি হৃদয়, একটা ধ্বংসের পরে শান্তির খোঁজে, একটা ভালোবাসার নিঃশব্দ কৃতজ্ঞতায়, আরেকটা শুধু ধুকধুকে শব্দে জীবনের গান গায়। পেছনে পড়ে থাকে ইতিহাস, পাহাড়ের নিচে গলিয়ে পড়ে যায় লালচে ধুলা, আর সামনে অপেক্ষা করে এক নতুন রাজত্ব, এক শান্তির ভোর, এক শাশ্বত ভালোবাসার গল্প। 1 সপ্তাহ কেটে গিয়েছে এলড্রা রাজ্যের রাজকীয় সেই শিশু অভিষেকের পর। সেই শিশুটি এখন গোটা রাজ্যের আলো আর ফিওনার জীবনের কেন্দ্রবিন্দু। শিশুর জন্য আলাদা একটি কক্ষণও সাজানো হচ্ছে। না, শুধু রাজকীয় নয়, মায়ের মনের মতো করে। প্রাসাদের সেই নির্ধারিত ঘরটি হবে এক রঙিন ভেনাস, যেখানে ছোট্ট রাজপুত্র হাসবে, খেলে বেড়াবে, বড় হবে। সেই ঘরের দেয়ালে আঁকা হবে বিশেষ কিছু। প্রফেশনাল কেউ নয়, আঁকবে ফিওনা নিজে। কারণ এই কাজের মধ্যে সে খুঁজে পায় এক অনির্বাচনীয় শান্তি। সে ঠিক করেছে তার প্রিয় চরিত্র ডোরিমন হবে এই কক্ষের প্রাণ। সকালবেলা সূর্য সদ্য উঠেছে। ফিওনা আজ শিশুটিকে তার মা লিয়ারা আর রাজপ্রাসাদের পরিচর্যাকারীদের কাছে রেখে আসে। তারপর সে হাতে তুলে নেয় রঙের বক্স, তুলি, স্কেচ আর ল্যাপটপ। সে পরেছে হালকা রঙের হাফ প্যান্ট আর পাতলা স্লিভলেস গেঞ্জি, আরামদায়ক, যেন আঁকাবুকার মাঝেও সে এক শিল্পী হয়ে উঠতে পারে। প্রাসাদের দক্ষিণ পাশের ওই কক্ষে ঢুকে সে প্রথমে ল্যাপটপ খুলে ডিজাইন দেখে নেয়। ডোরিমন, ডোরিমি, নোবিতা, সিজুকা সবাই যেন তার সন্তানের সাথে খেলছে। তারপর শুরু হয় ফিওনার এক নতুন যুদ্ধ। তুলি হাতে রঙে আঁকা তার ভালোবাসার প্রতিচ্ছবি। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে পেন্টিংয়ের ঘ্রাণ, আর ফিওনার ঠোঁটে এক প্রশান্তির হাসি। সে জানে এই কাজটা সে করছে একজন মা হিসাবে, একজন রাজকুমারীর চেয়ে বড় পরিচয়। এই রং, এই দেয়াল, এই ঘর সব একদিন তার সন্তানকে মনে করিয়ে দেবে তার মা তাকে কতটা ভালোবাসতেন। গভীর নীরবতা ঘিরে রেখেছে এলড্রা প্রাসাদের পূর্বাংশ। সারা রাত প্রযুক্তির রাজ্যে ডুবে থাকা জ্যাসপার মাত্রই ফিরে এসেছে ল্যাব থেকে। চোখে ক্লান্তির ছায়া, মনে ফিওনার জন্য একটুখানি প্রশান্তির খোঁজ। ফিওনাকে নিজের কক্ষে না পেয়ে সে সোজা চলে যায় সিলভার কাছে। সিলভা হালকা হেসে জানায় ফিওনা এখন বেবির জন্য দেয়ালে রং করছে নিজ হাতে। জ্যাসপারের মুখে তখন এক ভিন্ন রকম উজ্জ্বলতা খেলে যায়। বিনা শব্দে পায়ে পায়ে সে পৌঁছে যায় সেই ঘরের সামনে। দরজাটি আধখোলা। সে ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে বাতাস ছড়িয়ে আছে রং আর ভালোবাসার গন্ধ। ঘরের এক কোণে দাঁড়িয়ে ফিওনা ডুবে আছে আঁকায়। তার শরীরে হাফ প্যান্ট আর পাতলা স্লিভলেস গেঞ্জি, চুল এলোমেলো করে বেঁধে রাখা, কাঁধে সামান্য রঙের দাগ, আর সাথে গালে আর চোখে অদ্ভুত এক মায়া, যেন মাতৃত্বের শিল্পী রূপ। জ্যাসপার থমকে যায়। তার বুক ধুকপুক করে ওঠে। এই নারী যে তার সন্তানের মা, তার প্রিয়তমা, এমনভাবে আঁকছে যেন এই দেয়ালটা কোনো রাজ্য নয়, বরং তার সন্তানের প্রথম স্বপ্নের দুনিয়া। কিছুক্ষণ সে কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। আর তার চোখে এক অদৃশ্য আগুন, ভালোবাসার, আকর্ষণের আর হারিয়ে যাবার। এই মুহূর্তে সে বুঝে যায় ফিওনা এমন একজন নারী যার প্রতি সে প্রতিটি নিঃশ্বাসেও প্রেমে পড়ে যায় নতুনভাবে। ফিওনা টেরই পায়নি জ্যাসপার তাকিয়ে আছে। তবে হঠাৎ ঘাড় ঘুরিয়ে চোখে চোখ পড়তেই সে চমকে ওঠে। প্রিন্স, তুমি কখন এলে? ফিওনা পুনরায় পেন্টিংয়ে মন দেয়। যখন দেয়ালের শেষ প্রান্তে ডোরিমনের কানটা নিখুঁতভাবে আঁকছে, তখন জ্যাসপার ধীরে ধীরে পেছন থেকে তার কোমর বাহু জড়িয়ে ধরে। ফিওনা হালকা চমকে উঠে বলল, প্রিন্স, কি করছো? ছাড়ো না, কাজ করছি আমি, ডিস্টার্ব করো না। জ্যাসপারের ঠোঁটে এক দুষ্ট হাসি নিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি যখন এমন শর্টস আর সফট গেঞ্জি পরে এত মনোযোগ দিয়ে দেয়ালে পেন্টিং করছো, আমার থেকেও বেশি ফোকাস দিচ্ছ দেওয়ালের পেন্টিংয়ে।
তখন আমি কিভাবে ডিস্টার্ব না করে থাকতে পারি বলো তো হামিংবার্ড? ফিওনা লজ্জা মিশ্রিত চোখে তাকায়। এটা পরেছি যাতে রং না লাগে ভালো পোশাকে কাজ করার সুবিধার জন্য। জ্যাসপার তখন হালকা গম্ভীর স্বরে ফিসফিস করে বলে, আমিও তো পেইন্ট করতে চাই তোমার মতো মন দিয়ে। ফিওনা মুখ ঘুরিয়ে একটু হেসে বলে, তাহলে করো, ওই পাশের দেওয়ালটা খালি আছে, যাও শুরু করো। জ্যাসপার তখন ফিওনার কানের কাছে আবার ফিসফিস করে বলে, দেওয়ালে নয়, আমি চাই আমার তুলির আঁচড় পড়ুক তোমার এই সেক্সি শরীরের ক্যানভাসে। ফিওনা তার চোখ বড় বড় করে তাকায় জ্যাসপারের দিকে। ঠোঁটে লুকানো এক মুচকি হাসি আর গালে ছড়িয়ে পড়ে রাঙার মতো লালিমা। ফিওনার আঙুলে তখনও নীল রং মাখা। সে আর কিছুই না ভেবে পুনরায় মনোযোগ দেয় দেয়ালে ছোট্ট ডোরিমনের পায়ের ছাপে। শিশুর জন্য একটি স্বপ্নের ঘর তৈরি হচ্ছে আর প্রতিটি রেখায় ছড়িয়ে আছে তার ভালোবাসা। তখন হঠাৎ পেছন থেকে জ্যাসপার ফিওনার কানের লতিতে আলতো করে বাইট দেয়। ফিওনার শরীরে শিহরণ খেলে যায় আর সে অস্থির কণ্ঠে বলে, প্রিন্স, দুষ্টুমি করো না প্লিজ। ফিওনার এক মনে বলে ওঠে, কাজটা শেষ করতে দাও, দেখো না আমাদের ছোট্ট বেবির জন্য কক্ষটা সাজাচ্ছি এত যত্ন করে। জ্যাসপার থমথমে স্বরে একটানা চোখ বন্ধ করে বলে, আমি জানি ফিওনা, আমি জানি তুমি কি করছো, কিন্তু আমি আর নিয়ন্ত্রণ করতে পারছি না। কত মাস হয়ে গেছে বলো তো তোমাকে ছুঁইনি, তোমাকে আদর করতে পারিনি। রাতের পর রাত শুধু তোমার পাশে বসে থেকেছি, তোমার ঘুমন্ত মুখে চুমু খেয়ে নিজেকে শান্ত করেছি। তার কণ্ঠে তখন ঝরে পড়ে কিছু দমবন্ধ অনুভব। ফিওনার রং মাখা আঙুল থেমে যায়, তার চোখে জ্বলে ওঠে একটা অচেনা কোমলতা। জ্যাসপার ধীরে ধীরে তার কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তোমার আকার দেওয়াল নয়, আমি শুধু চাই এই মুহূর্তটা শুধু আমার হোক, শুধু তুমি আর আমি। ফিওনা চোখ নামিয়ে ফেলে, সে কিছু বলে না, তবে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ফিওনা মুখ ফিরিয়ে রাখে, জ্যাসপারের কোনো কথাই শুনতে চায় না। চোখে জেদ আর ঠোঁটে স্পষ্ট অবহেলা। জ্যাসপার গভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নিজের গায়ের ভারী কোটটি খুলে ফেলে। তার চোখে এক অদ্ভুত কঠোরতা জেগে ওঠে। তুমি শুনছো না হামিংবার্ড? তাহলে আমাকেই ব্যবস্থা নিতে হবে। তারপর নিজের পেইন্টের বেল্ট খুলে এক নিঃশব্দক্ষণে ফিওনার হাত দুটো পেছনে নিয়ে শক্ত করে বেঁধে ফেলে। আমি চাইনি এমনটা করতে, সে নিচু স্বরে বলে, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। ফিওনার চোখে বিস্ময় ফুটে ওঠে, কিন্তু কোথাও যেন একটুখানি কাঁপনও দেখা যায় জ্যাসপারের পুরনো কঠোর রূপ দেখে। ফিওনার হাত তখন পেছনে বাঁধা জ্যাসপারের বেল্টের মাধ্যমে। সে ছটফট করলেও জ্যাসপার যেন একটু বিচলিত হয় না। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরে। দেওয়ালের পাশে রাখা ফিওনার পেইন্টিংয়ের তুলিগুলো নজরে পড়ে যায় তার, একটিকে তুলে নেয়। সে তুলি ভর্তি করে রং দিয়ে ফিওনার গালের এক পাশ বেয়ে নামিয়ে আনে। একটা ঠান্ডা ভেজা স্পর্শে ফিওনার শ্বাস কেঁপে ওঠে, তার চোখে বিস্ময়। জ্যাসপার নিচু গলায় বলে, আজ আমার লাভ ল্যাঙ্গুয়েজ হবে এই ওয়াল পেইন্ট। সে নিজের আঙুলে পেইন্ট মেখে ফিওনার হাতের উপর বুলিয়ে দেয়, আলতো করে, নিয়ন্ত্রণে, যেন এক শিল্পী তার ক্যানভাসে আঙুলের ছোঁয়ায় গল্প লিখছে। ফিওনা কিছু বলতে গিয়েও থেমে যায়, তার চোখে এক অজানা অনুভবের ছায়া খেলে যায়, ভয়, বিস্ময় আর এক টুকরো দুর্বোধ্য আকর্ষণ। ফিওনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন এই মুহূর্তে সমস্ত অনুভূতিকে অন্তরে বেঁধে রাখতে চায়। জ্যাসপার তার কপালে নরম করে এক চুমু দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে গালে আর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে যায়, সময় থেমে যায় এই স্পর্শের মাঝে। তারপর জ্যাসপার নিজের আঙুলে থাকা পেইন্টটি দিয়ে ফিওনার বুকে আলতো করে স্পর্শ করে রং মাখিয়ে দিতে থাকে। ধীরে ধীরে নেমে আসে পেটে। আসলে যেন এই রং আর স্পর্শ দিয়ে সে ফিওনার উপর নিজের অনুভূতির গল্প আঁকছে। তার দুই হাত বাড়িয়ে ফিওনার পিঠে রেখে এক কোমল আবেগের ঘেরা স্পর্শ করে। ফিওনার শরীরের প্রতিটি কোণে যেন প্রেম আর উত্তেজনার মিশ্রণ ছড়িয়ে পড়ে। এই রং আর স্পর্শের মধ্য দিয়ে দুজনের অন্তরের কথা প্রকাশ পায়, যা ভাষায় বলা কঠিন। জ্যাসপার ধীরে ধীরে নিজের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। হাতে হাত রেখে একে একে সবগুলো খুলে ফেলল। তার প্রখর চোখ ফিওনার শরীরের প্রতিটি রেখা খেয়াল করল, যেন সে এক অলিখিত ছবি উপভোগ করছে। একটু দূরে সরে দাঁড়িয়ে নজর বুলিয়ে দেখল ফিওনার পুরো শরীরে, ঘোর লাগা দৃষ্টিতে মনে হলো যেন রঙের এক অনন্য ক্যানভাসের সামনে। আস্তে আস্তে করে ছোট টেবিলে রাখা একটি রঙের বোতল তুলে নিল। হঠাৎ করেই তা ছুঁড়ে মারল ফিওনার দিকে।
রঙের ফোয়ারা বৃষ্টির মতো পড়ল তার দেহে। ফিওনা যেন নিজেই হয়ে উঠল সেই দেওয়াল যেখানে জ্যাসপার তার রং ঢেলে দিচ্ছে, নিজের আবেগের বর্ণ আর টানাপোড়েনের প্রতিচ্ছবি। তারপর জ্যাসপার ফিওনার সমস্ত গায়ের ওপরে হাত বুলিয়ে রং মাখিয়ে দিতে লাগলো। এক এক স্পর্শে যেন তাদের মধ্যে নতুন বন্ধন গড়ে উঠছিল। রঙের ছোঁয়ায় ফিওনার শরীরে গরম অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর জ্যাসপার হঠাৎ কোথায় চলে গেল। কিছুক্ষণ ফিরে আসে হাতে একটা পাইপ নিয়ে। পাইপ থেকে ধীরে ধীরে ঠান্ডা পানি ঢেলে দিতে শুরু করলো ফিওনার শরীরে। ধুয়ে দিল সব রং, করে দিল তাকে একেবারে ফ্রেশ। তার মাখা রঙের মতো জমে থাকা সব উত্তেজনা ধুয়ে গেল দূরে। তারপর জ্যাসপার নিজের গায়ে পাইপ দিয়ে পানি ঢালল। এক ঝলক ঠান্ডা জল তাদের মধ্যে নতুন সতেজতা এনে দিল। পাইপ বন্ধ করে জ্যাসপার ধীরে ধীরে ফিওনার কানের কাছে এগিয়ে এলো। আটসাট করে বাঁধা ফিওনার হাতের বাঁধন খুলে দিল। বিনা কথায় তাকে কোলে তুলে নিল। ফিওনার পা স্বতঃস্ফূর্তভাবে জ্যাসপারের কোমর জড়িয়ে ধরে। জ্যাসপার তাকে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটে রাফলি চুম্বন করতে শুরু করলো। গলা থেকে ঘাড় হয়ে বুক পর্যন্ত কামড়ানোর স্পর্শে গরম অনুভূতি ছড়িয়ে পড়ল ফিওনার শরীরে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার কোমর থেকে হাত সরিয়ে নিচে নামিয়ে নিল। তার স্পর্শে ফিওনার শরীর যেন আগুনে ঝলসে উঠল। এক এক করে ফিওনার সব কাপড় খুলে ফেলল, তাকে সম্পূর্ণ বিভস্ত করে দিল। কিন্তু তার চোখ কখনো ফিওনার চোখ থেকে সরল না। জ্যাসপার আরেকবার ধীরে ধীরে ফিওনার বুক থেকে নাভি পর্যন্ত আস্তে আস্তে চুমু দিল। প্রতিটি স্পর্শে যেন তার ভালোবাসা আর তৃষ্ণা মিশে গিয়েছিল। ফিওনার হৃদয় থমকে গেল। দুজনের মধ্যে একটা নীরব ভাষা তখন গড়ে উঠল, যা কেবল তাদের বোঝার মতোই। জ্যাসপার আস্তে আস্তে ফিওনার নাকে হালকা চুমু দিয়ে ঘুরিয়ে দিল তাকে। তার স্পর্শ ফিওনার শরীরে এক জোরালো সাড়া জাগিয়ে তুলল। তার হাত দিয়ে দেওয়ালটি শক্ত করে ধরল ফিওনা। উত্তেজনার বেগে পুরো শরীর যেন বিদ্যুতের স্পর্শে ঝলমল করছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার পিঠে চুমু খেতে খেতে নিচের দিকে নামতে লাগলো। প্রতিটি স্পর্শে ফিওনার হৃদয়ের গতি বাড়িয়ে দিল। দুজনে যেন একাকার হয়ে গিয়েছে এই মুহূর্তে। ফিওনার হাত দেওয়ালে শক্ত করে আঁকড়ে ধরে। তার শরীর যেন এক আশ্চর্য উত্তেজনায় ঢেউ বয়ে যায়। আচমকা তার শরীর কিছুটা কুঁচকে ওঠে। মনে হয় যেন পুরো বিশ্ব থেমে গিয়েছে এই মুহূর্তে। একসময় ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে লজ্জা নেই, আছে এক গভীর টান, এক ভাষাহীন অনুভূতি। সে নিজেই এবার জ্যাসপারের ঠোঁটের কাছে এগিয়ে যায়, একটা চুমু দেয়, তারপর আরেকটা, আরও গভীর। আর ঠোঁট জ্যাসপারের গলার উপর, বুকে, বুক থেকে কাঁধে। সে যেন ভালোবাসার ছোঁয়া জ্যাসপারকে পুড়িয়ে দিতে চায়। জ্যাসপারের পেশিবহুল বডিতে ফিওনার ঠোঁট ঘুরে ঘুরে প্রেম লিখতে থাকে। এক মুহূর্তে কেউ কাউকে দিচ্ছে না, কেউ কাউকে নিচ্ছেও না। দুজন একসাথে হারিয়ে যাচ্ছে এক অনুভবের জগতে যেখানে ভাষা নেই, শুধু ছোঁয়া আর হৃদস্পন্দন। জ্যাসপারের চোখে তখন ঘন ছায়া। তার ভেতরের আগুন আর ধরে রাখা যাচ্ছে না। সে হঠাৎ ফিওনার চোয়াল চেপে ধরে, তার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, এনাফ ফিওনা, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর ডুইং টু মি। তার কণ্ঠ থমথমে, কিন্তু গলায় স্পষ্ট কাঁপন। নাও নো মোর গেমস। সে ধীরে ধীরে ফিওনার ঠোঁটের খুব কাছে মুখ দিয়ে ফিসফিস করে, ইটস টাইম আই মেক ইউ মাইন্ড কমপ্লিটলি। জ্যাসপার তার কণ্ঠ নিচু করে ফিওনার কানের কাছে ফিসফিস করে বলে, দ্যাটস ইউ উইল বি বিগেন ফর মোর, নট মার্সি। জ্যাসপার ফিওনার হাত ধরে আবার তাকে ঘুরিয়ে দেয়, দেওয়ালে চেপে ধরল। তার দেহের প্রতিটি পেশি ছিল উত্তেজনায় টান টান, আর চোখে ছিল দাবির আগুন। ফিওনার নিঃশ্বাস কেঁপে উঠল। সে জানতো এই মুহূর্তে আর কিছুতেই থামাতে পারবে না জ্যাসপারকে। জ্যাসপার তার ঠোঁট ফিওনার কানের কাছে নিয়ে গিয়ে গম্ভীর গলায় ফিসফিস করল, নাও ইউ আর মাইন ফিওনা, এভরি সিঙ্গেল ইঞ্চ। তারপর এক ঝটকায় সেই সীমারেখা পেরিয়ে গেল। প্রতিটা টান, প্রতিটা শ্বাস যেন তাদের একে অপরের গভীরে গেঁথে দিচ্ছিল। দেওয়াল কাঁপে না, কিন্তু তাদের শরীর থেকে ছড়িয়ে পড়া উত্তাপ বাতাসকে ভারী করে তোলে। ফিওনা এবার শুধু কেঁপে উঠে বলল, প্রিন্স, আই ক্যান্ট বাট ডোন্ট ওয়ান্ট টু স্টপ। জ্যাসপার ফিসফিস করে জবাব দিল, দেন হোল্ড অন লিটল হামিং বার্ড, আই এম গোয়িং টু ব্রেক এভরি বাউন্ডারি টুনাইট। ঘরটা ছিল ফাঁকা। দেওয়ালের প্রতিটি কোণ নিঃশব্দে দাঁড়িয়ে যেন সাক্ষী হয়েছিল তাদের উন্মুক্ত মিলনের।
জ্যাসপার ফিওনাকে পুরোটা নিজের করে নিচ্ছে, আর ফিওনার দেহ মন সবকিছু আজ অজানা ঘূর্ণিতে ডুবে যাচ্ছিল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, আর এক সময় ফিওনার কণ্ঠ কেঁপে ওঠে। তীব্র এক প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি দেওয়ালে, একটা দীর্ঘ আটকে রাখা আর্তনাদ যেন। প্রিন্স! শব্দটা এতটাই গভীর, এতটাই পরিপূর্ণ তৃষ্ণায় ভেজা ছিল যে পুরো ঘর জেগে উঠল। ফাঁকা দেওয়ালগুলো যেন তা ফেরত পাঠাচ্ছিল বারবার, প্রিন্স, প্রিন্স, প্রিন্স। জ্যাসপারের ঠোঁটে তখন এক বিজয় অথচ কোমল হাসি। সে ফিসফিস করে, ইভেন দ্য ওয়ালস নো ইউ আর মাইন নাও। ফিওনার নিঃশেষ আর্তনাদের পরেও জ্যাসপার থেমে থাকেনি। সে যেন এখন পুরোপুরি তৃপ্ত হয়নি। তার চোখে এখনও ঝলক দিচ্ছে দাবির আগুন। সে এক মুহূর্তের জন্য ফিওনাকে ঘুরিয়ে নেয় নিজের দিকে, তারপর দেহটা শক্ত করে নিজের বাহুতে তোলে। ফিওনার মাথা পিঠে হেলানো, নিঃশ্বাস ছেঁড়া, চোখে মৃদু কাঁপন। জ্যাসপার ফিসফিস করে বলে, আই অ্যাম নট ডান উইথ ইউ ইয়েট হামিং বাট নট ইভেন ক্লোজ। তারপর আবার দেওয়ালের এক কোণে এসে ফিওনাকে ঠেসে ধরল, তাকে আবার নিজের কোলের উপরে নিয়ে পুনরায় প্রবেশ করলো। এবার আরও গভীর, আরও জোরালো, যেন তার সমস্ত অস্তিত্ব দিয়ে দাবি করছে এই সম্পর্ককে। ঘর আবার কেঁপে উঠল। ফিওনার নিঃশ্বাস, কণ্ঠ আবার প্রতিধ্বনিত তুলল ফাঁকা দেওয়ালে। একবার নয়, বারবার তার নাম দিয়ে। ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, প্রিন্স, আই ক্যান্ট টেক ইট এনিমোর। জবাবে জ্যাসপার তার কানের কাছে ঠোঁট রেখে গর্জে উঠল, ইয়েস ইউ উইল, ইউ আর মাইন ফিওনা, অ্যান্ড আই উইল রিমাইন্ড ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন।